বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েল বিরোধী যুদ্ধে প্রথমবার যোগ দিল বাহরাইনের আল আতশাক ব্রিগেড। জানিয়ে দিব এবার আমেরিকা ব্রিটেনের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা। আরো জানিয়ে দিব ইউরোপ ত্রিমুখী ঝুঁকির সম্মুখীন বলছে ইমানুয়েল ম্যাক্রো। এদিকে জানিয়ে দিব যে অভিযোগের কারণে ইসরায়েলের সাথে বাণিজ্য সম্পর্ক স্থগিত করলেন এরদোয়ান। এবং সর্বশেষ জানিয়ে দিব শিক্ষার্থীর বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েল বিরোধী যুদ্ধে প্রথমবার যোগ দিল বাহরাইনের আল আতশার ব্রিগেড। গাজাবাসী সমর্থনে ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিয়েছে বাহরাইনের একটি প্রতিনিধি গ্রুপ। এটি বলছে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি দক্ষিণাঞ্চল এহলাদ বন্দরে নজরবিহীন হামলা চালিয়েছে। গ্রুপটি নিজেকে আল আতশার ব্রিগেড হিসেবে পরিচয় দিয়ে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলছে তারা ড্রোন ব্যবহার করে গত 27 এপ্রিল ওই হামলা চালিয়েছে। আল আতশার ব্রিগেড বলছে ট্রাকনেট নামক যে কোম্পানি এইলাত সমুদ্র বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়, সেটির সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। প্রতিরোধ গ্রুপটি তারা বিবৃতিতে আরো বলছে গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসী ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা এই অভিযানটি চালিয়েছে। বিবৃতির শেষ অংশে বলা হয়েছে দখলদার ইহুদিবাদী গাজায় তাদের গণহত্যা বন্ধ না করা পর্যন্ত গাজাবাসীর সমর্থনে আল আতশাস ব্রিগেড এই অভিযান চালিয়ে যাবে। গত বছরের অক্টোবরের গোড়ার দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিরোধ আন্দোলনগুলি, বিশেষ করে ইয়েমেন, ইরাক ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলি ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে আসছিল। এবার তাদের সঙ্গে যোগ দিল বাহরাইনের প্রতিনিধি গ্রুপ আল আতশার ব্রিগেড। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ফোর্স সর্বশেষ বৃহস্পতিবার রাতে আল আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বীর সেবা আব্রাহামের গোয়েন্দা সদর দপ্তরে এবং তেল আবিবে মোসাদের গ্লিফট গোয়েন্দা কেন্দ্রে হামলা চালিয়েছে। এছাড়া মৃত সাগরে একটি ইসরায়েলি টার্গেট করে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ওই ফ্রন্ট। এবার আমেরিকা ব্রিটেনের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা। এবার আমেরিকা ও ব্রিটেনের বিরুদ্ধে শুরু হলো ইরানের অ্যাকশন। দেশ দুটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে তেহরান। গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা আসে। গাজা ইসরায়েলি সেনাবাহিনী যে নির্বিচার হামলা চালাচ্ছে তাতে তার মধ্যে দিচ্ছে এই দেশ দুটি। আরো শুরু থেকে ফিলিস্তিনের পক্ষে উপসাগরীয় দেশ ইরান। অভিযোগ রয়েছে তেহরানের অস্ত্র আর প্রশিক্ষণ পেয়ে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা সেই সব যোদ্ধাদের নির্মূলের নামে গাজায় নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে তেল আবিব, যার বলি হতে হয়েছে 34,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনকে। ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটির এমন অপরাধকে অন্ধভাবে সমর্থন করে আসছে লন্ডন ও ওয়াশিংটন। ফলে দেশ দুটির বিরুদ্ধে অ্যাকশনে গেল ইরান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে ইরান। বিশ্লেষকরা বলছে কূটনৈতিকভাবে দেশ দুটিকে অপমান করতে ইরানের এমন চতুর কৌশল। এর মাধ্যমে নিষেধাজ্ঞাকে হাস্যকর জিনিসে রূপান্তরিত করতে চাইছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশটি। ইসরায়েলের চিরশত্রু ইরান তার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে গাজায় নিরীহ মানুষের উপর গণহত্যা চালাচ্ছে তেল আবিব। মানবতা বিরোধী এই অপরাধকে নির্লজ্জভাবে সমর্থন করায় কিছু ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তাদের উপর এই নিষেধাজ্ঞা। বিবৃতিতে আরো বলা হয় আমেরিকার বিশেষ অপারেশন কমান্ডার জেনারেল ব্রাইট পি ফ্রান্ট এবং মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবিহারের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্রান্ড কুপার সহ 7 জনকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। নিষেধাজ্ঞার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সেক্রেটারি অব টেস্ট গ্রান্ট শাপস ব্রিটিশ সেনাবাহিনীর কৌশলগত কমান্ডার জেমস হকেলহুর ও লোহিত সাগরে যুক্তরাজ্যের রয়্যাল নেভিকে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া মার্কিন সংস্থা লহকিপ মার্কিন ও শেরভন এবং ব্রিটিশ সমকক্ষ এলবিট সিস্টেম পার্কার মেগিট ও রাফায়েল ইউকের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয় বলছে নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরানের আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থা, অ্যাকাউন্ট ও লেনদেন ব্লক, ইসলামী প্রজাতন্ত্র ইরানের এখতিয়ারের মধ্যে সম্পদ ব্লক এবং সেই সঙ্গে ভিসা প্রদান ও ইরানের ভূখণ্ডে প্রবেশ নিষেধাজ্ঞা করা। কিন্তু ব্যক্তি বা সংস্থার ওপর এই পদক্ষেপগুলোর প্রভাব, সেই সঙ্গে তাদের সম্পদ বা ইরানের সঙ্গে লেনদেন সবকিছুই অস্পষ্ট রয়ে গেছে। ইউরোপ ত্রিমুখী ঝুঁকির সম্মুখীন বলছে ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন আধুনিক ইউরোপের অস্তিত্ব ত্রিমুখী হুমকির সম্মুখীন। এটি মোকাবেলার জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি ও ধারণা প্রয়োজন। ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো এসব কথা বলেন। ম্যাক্রো বলেন এটি আমাদের ইউরোপের জন্য ত্রিবিধি অস্তিত্বের ঝুঁকি, একটি সামরিক ও নিরাপত্তার ঝুঁকি এবং একটি আমাদের
সমৃদ্ধির জন্য অর্থনৈতিক ঝুঁকি এবং অভ্যন্তরীণ অসঙ্গতি এবং আমাদের গণতন্ত্রের কার্যকারিতা ব্যাহত হওয়ার অস্তিত্বের ঝুঁকি। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এই 3টি ঝুঁকি ত্বরান্বিত হয়েছে, খুব দৃঢ়ভাবে হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অধিকত্ব করোনা মহামারীর পর আমরা এই উদ্বেগের বিষয়গুলোকে অবমূল্যায়ন করছি। যদি ইউরোপ তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করছিল, কিন্তু খুব ভীতুক বা কখনো একটু দেরি করে। ম্যাক্রন মতে এই চ্যালেঞ্জের মোকাবেলা ইউরোপের জন্য একটি নতুন ভূ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দৃষ্টান্ত প্রয়োজন। তিনি মনে করেন ইউরোপকে অবশ্যই নিজের নিরাপত্তার যত্ন নিতে হবে, বিশেষ করে জ্বালানি, উপকরণ এবং বিরল সম্পদের ক্ষেত্রে ইউরোপের কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। একই সাথে মূল দক্ষতা ও প্রযুক্তির ক্ষেত্রেও অন্যান্য বিষয়ের মধ্যে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটারিং এর মতো উন্নত প্রযুক্তির বিকাশে কোম্পানিগুলোর সক্রিয় অংশগ্রহণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করছে। ম্যাক্রো বলেন, অবশেষে ইউরোপকে সামাজিক নেটওয়ার্ক এবং আমাদের সবচেয়ে ডিজিটালাইজ এবং গণতন্ত্র যেভাবে কাজ করে তার সৃষ্ট দুর্বলতাগুলোকে মোকাবেলা করতে হবে। এই ঝুঁকি কি ধীরে ধীরে মৃত্যু ঘটবে, নাকি এটি করে একটি আকস্মিক মৃত্যু হবে, এমন প্রশ্নের জবাবে ম্যাক্রো বলেন, বিষয়গুলো খুব দ্রুত ভেঙে দিতে হবে। ইউরোপ এবং অন্য সব জায়গায় তারা ক্ষোভ ও অসন্তোষ জন্ম দিয়েছে। সূত্র বাসস। যে অভিযোগের কারণে ইসরায়েলের সাথে বাণিজ্য স্থগিত করল এরদোয়ান। গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়কে কারণ হিসেবে উল্লেখ করে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করছে তুরস্ক। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েল গাজায় বাধাহীন ও যথেষ্ট পরিমাণে ত্রাণ সরবরাহ অনুমোদন না দেওয়া এ পর্যন্ত পদক্ষেপ বহাল থাকবে। দেশ দুটির মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $7 বিলিয়ন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ানকে স্বৈরশাসক এর মতো আচরণ দায়ে অভিযুক্ত করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কার্জত বলেন, এরদোয়ানের তুরস্কের জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থে অসম্মান করছে এবং আন্তর্জাতিক বাণিজ্যকে সমঝোতাকে উপেক্ষা করছে। তিনি জানান, তিনি মন্ত্রণালয়কে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে যে তুরস্কের সাথে বাণিজ্যের বিপক্ষে সন্ধান করতে যাতে স্থানীয় উৎপাদন এবং অন্য দেশ থেকে অনুমোদনের জোর দেওয়া যায়। অন্যদিকে এক বিবৃতিতে তুরস্ক জানিয়েছে, এই বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্ত সব ধরনের পণ্যর ক্ষেত্রে কার্যকর হবে। বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক কঠোরভাবে এবং সন্তহীনভাবেই নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করবে যতদিন পর্যন্ত ইসরায়েল সরকার গাজায় বাধাহীন এবং পর্যাপ্ত ত্রাণ প্রবাহের অনুমোদন না দেয়। 1949 সালের প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় তুরস্ক। তবে সাম্প্রতিক দশকগুলোতে দেশ দুটির মধ্যকার সম্পর্ক অবনতি হয়েছে। 2010 সালে গাজায় তুরস্কের মালিকানাধীন জাহাজ ইসরায়েলের সমুদ্র সীমা লঙ্ঘন করার সময় ইসরায়েলি কমান্ডারদের সাথে সংঘর্ষে 10 জন ফিলিস্তিনপন্থী তুর্কি কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় তুরস্ক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছিল। পরে 2016 সালে আবার দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন হয়, কিন্তু এর 2 বছরের মাথায় উভয় দেশ একে অন্যের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে গাজা সীমান্তে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা ঘটায়। এরদোয়ান গত 7 অক্টোবর ইসরায়েল হামাসের হামলার পর ইসরায়েলের তীব্র সমালোচনা করে আসছেন। গত জানুয়ারিতে তিনি বলেন, হামাসের হামলার জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যে সামরিক অভিযান চালিয়েছে তা হিটলার যা করছিল তার চেয়ে কোনো অংশে কম নয়। জবাবে নেতানিয়াহু বলেন, এরদোয়ান যিনি কর্তৃদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেন এবং যিনি তার শাসকদের বিরোধিতা করে সাংবাদিক বন্দির ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করেন, তিনি হলেন শেষ ব্যক্তি যিনি আমাদেরকে নৈতিকতা শেখাচ্ছেন। শিক্ষার্থীর বিরুদ্ধে নিয়ে মুখ খুললেন বাইডেন। ফিলিস্তিন গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিক্ষোভে উত্তাল। কোন কোন ক্যাম্পাসে পুলিশের সঙ্গে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে, কোথাও সংঘর্ষ হয়েছে ইসরায়েলপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে। বিক্ষোভে অংশ নেওয়া ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তার করছে পুলিশ। কোথাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভরত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক টেলিভিশনের বিবৃতিতে বাইডেন এ আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, ক্যাম্পাসগুলোতে অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, আমরা একটি কর্তৃত্ববাদী জাতি চাই যেখানে জনগণ চুপ করিয়ে দিবে বা ভিন্নমত দমন করি, তবে আমরা আইনহীন দেশ নয়। বাইডেন বলেন, আমরা একটি সুশীল সমাজ এবং শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস গত মঙ্গলবার মধ্যরাত ইসরায়েলপন্থী ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে ক্যাম্পাসে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে 200 জনের বেশি বিক্ষোভকারীকে আটক করছে পুলিশ। ইউসিএল এর চ্যান্সেলর জিগ ব্লক বলেছেন, প্রায় 300 জনকে বিক্ষোভকারীকে স্বেচ্ছায় ক্যাম্পাস থেকে চলে গেছেন। 200 জনের বেশি বিক্ষোভকারীকে পুলিশ আদেশের উপেক্ষা করছেন, তাদের গ্রেপ্তার করা হয়।